নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা শুনেছি বিগত 5 বছরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই সমস্ত কোশ্চেন। আজকে কিন্তু 5 নম্বর আমাদের পার্ট নাম্বার এটা 5। তো আগের কিন্তু 4-4টে পার্ট তোমরা দেখে নেবে, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে এই সমস্ত আমাদের ক্লাসগুলোতে। তো এর আগে আমরা কিন্তু শিফট ওয়াইজ ক্লাসও করেছি, যেটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো কিন্তু 31টা শিফট তোমাদের অলরেডি কভার করা রয়েছে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার কিন্তু সকলের হওয়া চাই। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সকলে যুক্ত হয়ে যাবে, কারণ যে কোনো আপডেট সবার আগে তোমরা সেখানে পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন আমাদের এখান থেকে রয়েছে, কে ইকতা প্রথা বিলোপ ঘটান? তো ইকতা প্রথা বিলোপ ঘটিয়েছিলেন কে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশানগুলো ভালো করে দেখে নাও। আলাউদ্দিন খলজি তিনি কিন্তু ইকতা প্রথার বিলোপ ঘটিয়েছিলেন, অর্থাৎ এটাকে কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। ইকতা প্রথা প্রবর্তন কে করেছিলেন? অবশ্যই কিন্তু তিনি ইকতা প্রথা শুরু করেছিলেন ইলতুৎমিশ তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন এই ইকতা প্রথা। এবং আমরা এখান থেকে দেখে নেব যে মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়। আর আলাউদ্দিন খলজি সম্পর্কে দেখব, তিনি কিন্তু আলাই দরওয়াজা কিন্তু নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এছাড়া রেশনিং ব্যবস্থাও কিন্তু কে শুরু করেছিল? অবশ্যই কিন্তু আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন আছে, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করছে? তো ম্যাকমোহন যে সীমারেখা রয়েছে এটা কিন্তু আমাদের নির্দেশ করছে ভারত এবং চীন। ভারত এবং চীনের মাঝখানে যে বর্ডার লাইন রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এছাড়া আমাদের ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে কি রয়েছে, রেড ক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। শুধু পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন নয়, এখানে কিন্তু রয়েছে আমাদের যে লাইন অফ কন্ট্রোল রয়েছে, এবং ভারত আর চীনের সাথে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে আরেকটা রয়েছে, যেটা কিন্তু 24 নম্বর অক্ষরেখা। ঠিক আছে, তো রেড ক্লিফ লাইনও রয়েছে, এবং ভারত পাকিস্তান আমাদের বাংলাদেশের সাথেও কিন্তু রেড ক্লিফ লাইন আছে, তার সাথে কিন্তু 3 বিঘা করিডোরও আছে। ঠিক আছে, আর আমরা যদি বলি আমাদের সবথেকে বেশি সীমারেখা রয়েছে, সবথেকে বেশি আন্তর্জাতিক সীমারেখা, যেটা কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে 4096 কিলোমিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন আছে, ওস্তাদ আমজাদ আলী খান ইনি যে বাজনার সাথে সুপরিচিত সেটার নাম কি? তো উস্তাদ আমজাদ আলী খান তিনি কিন্তু একজন বিখ্যাত সরোদ প্লেয়ার, অর্থাৎ সরোদ বাদক আমজাদ আলী খান। এই সম্পর্কিত আমরা একটা ক্লাস কিন্তু তোমাদের দিয়ে রেখেছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেটা কিন্তু তোমাদের এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে বারবার রিপিট হয়েছে। যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রিলেটেড পার্সন, অর্থাৎ যারা যে সমস্ত বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সেই সমস্ত বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের নাম কিন্তু আমরা একটা লিস্টের মাধ্যমে তোমাদের করিয়ে দিয়েছি, অলরেডি ক্লাস করানো রয়েছে চ্যানেলে। চলো পরবর্তী প্রশ্ন আছে, সারে জাহাজ সে আচ্ছা, এই যে গানটি রয়েছে এটা রচয়িতা কে রয়েছেন? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা আমার আগে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। সারে জাহাজ সে আচ্ছা তিনি কিন্তু এই গানটির রচয়িতা ছিলেন মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন আছে, সূর্যের অভ্যন্তরে যে অকল্পনীয় যে শক্তির উৎস, তো সেটা কোনটা? এখানে কিন্তু আমরা জানি সূর্যের মধ্যে যেটা হয় সেটা কিন্তু কি হয়, নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয় ফিউশন। কি হয়? নিউক্লিয় ফিউশন, নিউক্লিয় বিভাজন নয়, নিউক্লিয় সংযোজন হয়ে থাকে, যার মাধ্যমে কিন্তু আমাদের যে হাইড্রোজেন রয়েছে সেটা কিন্তু হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে, এবং এখানে কিন্তু এটা হয়ে থাকে আমাদের নিউক্লিয় সংযোজন। পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যায় অবস্থান করছে চিল্কা, যেটা কিন্তু সবথেকে বৃহৎ হ্রদ রয়েছে আমাদের ভারতের, এবং বৃহত্তম লবণাক্ত, এটাকে লেগুনও বলা হয়ে থাকে, লবণাক্ত জলের হ্রদ। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা। এছাড়া আমরা দেখে নেব ভারতের বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের হ্রদগুলো রয়েছে, যেমন আমাদের লোকটাক হ্রদ, এটা অবস্থান করছে কোথায়? মণিপুর রাজ্যে অবস্থান করছে লোকটাক হ্রদ, ডাইরেক্ট কিন্তু জিজ্ঞাসা করা হয়। চিল্কা হ্রদ কোথায় অবস্থান করছে? উড়িষ্যাতে অবস্থান করছে, উড়িষ্যা উপকূলের চিল্কা হ্রদ। এবং অবস্থান করছে পুষ্কর কিন্তু অবস্থান করছে আমাদের কোথায়? এটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে পুষ্কর। এছাড়া উলার হ্রদ রয়েছে, যেটা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে উলার হ্রদ, এবং সুখনা হ্রদ, যেটা কিন্তু চণ্ডীগড়ে অবস্থান করছে। এছাড়া রেণুকা হ্রদ, যেটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থান করছে। এই সমস্ত এক্সামে কিন্তু আসা কোশ্চেন, এগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী আমাদের রয়েছে, পৃথিবীর বৃহত্তম ফুলটি কোনটা? পৃথিবীর বৃহত্তম যে ফুল, যেটা কিন্তু সবচেয়ে বড় ফুল, যেটা হচ্ছে র্যাফলেশিয়া আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চল পরবর্তী প্রশ্ন আছে, রুদ্রপ্রয়াগ এটা কোন দুটি নদীর সঙ্গমে অবস্থান করছে? তো রুদ্রপ্রয়াগ এখানে কিন্তু অবস্থান করছে কোন দুটো নদীর সঙ্গম? এখানে কিন্তু অবস্থান করছে অলকানন্দা এবং মন্দাকিনী, এই দুটো মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। এই ধরনের প্রয়াগ রিলেটেড কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়, সুতরাং আমরা এগুলো একটু দেখে নেব। যে সমস্ত আমাদের সঙ্গম স্থলগুলো রয়েছে, যেমন আমরা প্রথমেই দেখছি অলকানন্দার সাথে ধৌলিগঙ্গা যখন মিলিত হচ্ছে, কোন জায়গায় মিলিত হচ্ছে? বিষ্ণুপ্রয়াগে। অলকানন্দার সাথে ধৌলিগঙ্গা যেখানে মিলিত হচ্ছে সেই স্থানের নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ।
এরপর রয়েছে আমাদের অলকানন্দার সাথে যখন নন্দাকিনী মিলিত হচ্ছে সেই জায়গার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। অলকানন্দার সাথে নন্দাকিনী যেখানে মিলিত হচ্ছে সেটার নাম নন্দপ্রয়াগ। অলকানন্দার সাথে পিণ্ডার যে নদী রয়েছে সেটা যখন আমাদের মিলিত হচ্ছে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগে। এবং অলকানন্দার সাথে মন্দাকিনী যখন মিলিত হচ্ছে সেই স্থানের নাম হচ্ছে আমাদের রুদ্রপ্রয়াগ। এবং সোম নদী এবং মন্দাকিনী মিলিত হচ্ছে যেখানে সেটা হচ্ছে আমাদের সোমপ্রয়াগ। অলকানন্দার সাথে সরস্বতী যেখানে মিলিত হচ্ছে সেটার নাম কেশবপ্রয়াগ। এছাড়া আমাদের অলকানন্দীর সাথে ভাগীরথী যখন মিলিত হচ্ছে সেটার নাম দেবপ্রয়াগ, যেটা কিন্তু ম্যাক্সিমাম এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন থেকে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সামে আসা কোশ্চেন এবং আরআরবি, এসএসসি এছাড়া আমাদের রাজ্যেরও বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে। পরের যে প্রশ্ন রয়েছে কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা বলি কিলোওয়াট ঘন্টা, এটা কিসের একক? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা পাওয়ারের অর্থাৎ শক্তির কিন্তু একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই সমস্ত যে একক রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়, সুতরাং আমরা এসআই ইউনিটগুলো দেখে নেবো যে সমস্ত আমাদের কোশ্চেন বারবার আসে। যেমন আমরা প্রথমেই দেখে নেব বলের এসআই একক নিউটন। চাপের যেটা আমাদের প্রেসার চাপ, যেটা কিন্তু আমরা বলি পাস্কাল, ঠিক আছে, পাস্কাল বা এটাকে কিন্তু আমরা নিউটন পার মিটারও বলে থাকি, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল চাপের, যেটা কিন্তু প্রেসারের। পরবর্তী আছে আমাদের কার্য বা শক্তি, দুটোরই কিন্তু আমাদের জুল হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী আমাদের রয়েছে এফিসিয়েন্সি, যেটা ক্ষমতা, অর্থাৎ এফিসিয়েন্সি এটা নয়, এটা তোমাদের ক্ষমতা রয়েছে, যেটা ক্ষমতার একক হচ্ছে এটা ওয়াট, ঠিক আছে। পরের আমাদের রয়েছে কি কম্পাঙ্ক, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যার এসআই একক হয়ে যাচ্ছে হার্জ। এছাড়া রয়েছে আমাদের কোণ, যেটা রেডিয়ান, যেটা রাইট অ্যান্সার হবে। এছাড়া আমাদের রয়েছে কি তাপের এসআই একক কিন্তু জুল। এবং তাপমাত্রারও কিন্তু জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, কেলভিন, তাপমাত্রা কেলভিন। এছাড়া আমরা যদি বলি তোমাদের আরেকটা রয়েছে না এই তাপ থেকে, যেটা হচ্ছে তাপ ধারকত্ব, যেটা কিন্তু তোমাদের বলা হয় জুল পার কেলভিন, ঠিক আছে। আর এগুলো তোমাদের দেখে রাখতে হবে, সমস্ত আমাদের যে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল এই সম্পর্কিত একটা রিলেটেড একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়, যদিও সেগুলো তোমাদের ফিজিক্সের ক্লাসে তোমাদের এগুলো বলে দেওয়া হয় পরবর্তীতে। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন উদ্ভিদটি চলনে সক্ষম? এমন একটা উদ্ভিদ যে কিন্তু চলনে সক্ষম, চলন করতে পারে, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের কোনটা, এটা কিন্তু তোমাদের অলরেডি কিন্তু আসা কোশ্চেন। আর এখানে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের বায়োলজির ইবুকে তোমরা পেয়ে যাবে, যেগুলো সায়েন্সের লাস্ট 10 বছরে আসা কোশ্চেন, একটু পরে সেটা দেখাচ্ছি। এবং এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভলভক্স কিন্তু এমন একটা উদ্ভিদ যে কিন্তু চলনে সক্ষম, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বর্ধমান মহাবীর তিনি কিন্তু শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন। তিনি কিন্তু 24তম তীর্থঙ্কর ছিলেন এই বর্ধমান মহাবীর। এবং তার আগে ছিল একজন, তার নামটাও জিজ্ঞাসা করা হয়, যেটা হচ্ছে 23তম তীর্থঙ্করের নাম কি? তার নাম হয়ে যাচ্ছে পার্শ্বনাথ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখান থেকে আরেকটা জিজ্ঞাসা করা হয় আমাদের জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল, যেটার নাম হবে ঋষভদেব বা আদিনাথ। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী প্রশ্ন আছে নাগার্জুন যে মাল্টিপারপাস যে প্রজেক্টর জলের যে সৃষ্টি করা হয়েছে সেটা আমাদের নিম্নলিখিত কোন নদীর উপর? তো নাগার্জুন যে মাল্টিপারপাস যে প্রজেক্টটা ছিল আমাদের নাগার্জুন সাগর, তো এখানে কিন্তু আমাদের সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই এটা কিন্তু কোন নদীর উপর রয়েছে? কৃষ্ণা নদীর উপর, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর এটা রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে এছাড়া নাগার্জুন সাগর বাঁধও কিন্তু অবস্থান করছে এখানে। হ্যাঁ, আমরা এখানে যে সমস্ত নদী পরিকল্পনাগুলো একটু ছোট্ট করে দেখে নিই। যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হীরাকুদ নদী পরিকল্পনা। আর তোমাদের বলে রাখি হীরাকুদ কিন্তু হচ্ছে লংগেস্ট ড্যাম রয়েছে, যেটা কিন্তু উড়িষ্যার মহানদীর ওপর রয়েছে এই হীরাকুদ বাঁধ, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। এবং এই যে হীরাকুদ বাঁধের ওপর এখানে কিন্তু তোমাদের মহানদী উড়িষ্যায়, সেটা বুঝতেই পারছো। পরবর্তী আমাদের যেটা রয়েছে কি তেহরি বাঁধ কিন্তু উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর নির্মাণ করা হয়েছে তেহরি বাঁধ, এবং এখানে একটা পরিকল্পনা যেটা। পরবর্তী রয়েছে পং বাঁধ প্রকল্প, যেটা কিন্তু পাঞ্জাবের বিপাশা নদীর ওপর এটা কিন্তু অবস্থান করছে। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ পাঞ্জাবের শতদ্র নদীর ওপর রয়েছে ভাগড়া নাঙ্গাল প্রকল্প এবং ভাগড়া নাঙ্গাল বাঁধ এখানেই অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ঘাটপ্রভা প্রকল্প এটা কিন্তু কর্ণাটকের ঘাটপ্রভাতে এটা অবস্থান করছে। এছাড়া রয়েছে ভদ্রা প্রকল্প, যেটা কিন্তু কর্ণাটকের ভদ্রাতে অবস্থান করছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রথমের এই চারটে অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। পরের প্রশ্ন আছে লোকসভায় এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত রয়েছে? তো লোকসভা যেটা রয়েছে তার এস্টিমেট কমিটি রয়েছে, সেই এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত? আমাদের রাইট অ্যান্সার হবে 30 জন। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব
এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের লাস্ট এক্সামের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আর বেশি টাইম নেই। জুন মাস থেকে হতে চলেছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন, তারপরেই শুরু হবে আন্ডার গ্র্যাজুয়েট। সুতরাং লাস্ট এক্সাম হয়েছিল 2020-21 133টা শিফটে, যেখানে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটে তোমাদের এক্সাম হয়েছিল 133টা শিফটে, 40টা করে এক্সাম ছিল প্রতিটা শিফটে, এবং এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে আমাদের, টোটাল হিসাব করে দেখে নেবে 40 × 133, যেটা কিন্তু 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেনের সংখ্যা রয়েছে। এবং এই সমস্ত কোশ্চেন কিন্তু চ্যাপ্টার তোমাদের শিফট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবং এই সমস্ত কোশ্চেনের যে পিডিএফ রয়েছে সেটা যদি তোমরা বাই করতে চাও তাহলে তোমরা 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো। এবং এই যে আমাদের নাম্বার রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তার মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করবে। এটার প্রাইস রয়েছে শুধুমাত্র 99 টাকা, এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা কিন্তু বাই করতে পারবে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু লাস্ট এক্সামের সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। আর এখান থেকেই কিন্তু 2024-এ আরপিএফ এসআই বলো, কনস্টেবল বলো, এবং অন্যান্য তোমাদের এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে অলরেডি চলে এসেছে। সুতরাং আশা করা যাচ্ছে সামনের এনটিপিসি এবং গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের এখান থেকে কমনের সম্ভাবনা রয়েছে। তো তোমরা এটা কিন্তু দেখতে পারো। আর এখানে কিন্তু 5000 প্লাস কোশ্চেন, সুতরাং প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে আসা কোশ্চেন, লাস্ট এক্সামে আসা কোশ্চেন। এবং তোমাদের জন্য কিন্তু বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞানের প্রিভিয়াস ইয়ার যে লাস্ট 10 বছরের যে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিন্তু রেলের কোনো এক্সামকে আমাদের বাদ দেওয়া হয়নি, ঠিক আছে। সমস্ত এক্সামে কিন্তু বায়োলজি থেকে সমস্ত কোশ্চেনগুলো ছিল, সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু রাখা রয়েছে, শুধুমাত্র লাস্ট 10 বছরে, ঠিক আছে। আর এখানে কিন্তু এসএসসিরও কয়েকটা এক্সামে কিন্তু এখানে নেওয়া রয়েছে। তো সমস্ত কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে বায়োলজির সমস্ত কোশ্চেন পেপারগুলো, তোমাদের যাদের প্রয়োজন রয়েছে, বিশেষ করে সামনে যারা এনটিপিসি এবং গ্রুপ ডি দিতে যাচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে গ্রুপ ডির জন্য, তার কারণ তাদের জন্য আলাদা করে একটা সেকশন থাকে সায়েন্সের জন্য, সেখান থেকে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। সুতরাং সম্পূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের কিন্তু এখানে 70টা কিন্তু পেজ সংখ্যার মধ্যে কভার করা রয়েছে, 1250 প্লাস কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন আছে ডেসক্রিপশন বক্স থেকে তোমার নাম্বারটা পেয়ে যাবে, নাম্বারে যোগাযোগ করে নেবে। 60 টাকা দিয়ে সম্পূর্ণ বায়োলজি কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তোমাদের রেলের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে সম্প্রতি আমরা যেটা দেখলাম, লক্ষ্য করলাম যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়েছে, এবং ওয়েটেজও তোমাদের প্রচুর পরিমাণে রয়েছে। সুতরাং তোমরা কিন্তু এটা একদম বাদ দিতে পারবে না, কারণ এই সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের এক্সামের জন্য। এবং তোমরা যদি 2024-এর আমাদের পিডিএফ লক্ষ্য করো তাহলে কিন্তু আমাদের পিডিএফ থেকে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি কমন চলে এসেছে, এবং আগামীতেও আমরা কিন্তু এসএসসিতেও তোমাদের অনেক প্রশ্ন কমন দিয়েছি আগেও, এবং ভবিষ্যতেও কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা কিন্তু 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা 100টা কোশ্চেন পাচ্ছ প্রতি মাসে, এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। টোটাল তোমাদের 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1200 প্লাস কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন হয়ে যাচ্ছে, এবং তার সাথে পাচ্ছ একটা জিস্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হলো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিটি লাইনে লাইনে কোশ্চেন রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো, একটা প্রশ্ন এখানকার কিন্তু বাদ দেওয়ার মতো নয়। সুতরাং এইটা কিন্তু তোমরা প্রথমে কমপ্লিট করবে, তারপর 1200 প্লাস তোমরা কোশ্চেনগুলো কমপ্লিট করবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এছাড়া তোমাদের যদি এনটিপিসি এক্সাম বা গ্রুপ ডি দাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম তোমাদের লাস্ট যখন এক্সাম হচ্ছে, সুতরাং জুন মাসে যদি তোমাদের এক্সাম হয় তাহলে তোমাদের মে মাস পর্যন্ত অবশ্যই কভার করতে হবে 2025-এ। সুতরাং তোমরা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের কিন্তু আগামীকাল থেকে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং এই যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা হচ্ছে 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স তার প্রাইস আছে ₹80, এবং জানুয়ারি থেকে তোমরা এপ্রিল পর্যন্ত পেয়ে যাবে। অবশ্যই তোমরা যোগাযোগ করবে। জানুয়ারি মাস তো তোমরা আগেই দেখেছো, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতি মাসের কিন্তু তোমাদের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কতগুলো নাম্বার অফ কোশ্চেন যদি আমরা বলি না, প্রতি মাসের এখানে 400 প্লাস, 450, কোনো তোমাদের 500টাও কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো কোনো মাসে, তো যে মাসে যেমন কারেন্টের টপিকগুলো ছিল সেই মাসে সেই রকমই কোশ্চেন রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 আগামীকাল থেকে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে যাদের প্রয়োজন আছে। আগামীকাল অর্থাৎ 21শে এপ্রিল। তো পরবর্তী আমরা যেটা দেখছি, যেটা আরপিএফ এসআই 2024-এ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু 2024-এর যে এক্সামটা হয়েছে, যেটা সম্প্রতি হয়েছিল, 15টা শিফটে এক্সাম হয়েছিল। আর এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেন এটা, তার কারণ হচ্ছে এখানে সমস্ত কিন্তু পিডিএফগুলো রয়েছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। তেমন তোমরা দেখছো বুক অ্যান্ড অথর রয়েছে, আর্ট অ্যান্ড কালচার, তোমাদের যে সমস্ত আমাদের প্রশ্নগুলো রয়েছে, পুরস্কার সম্মান রয়েছে, এইভাবে কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু রয়েছে। যেমন আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। সুতরাং তোমাদের যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তাহলে এখানে কিন্তু 55টা পেজ রয়েছে, এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 35 টাকাতে, 35 রুপিসে।
সুতরাং তোমরা সবই এখানে দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। এবং এসএসসি জিডি 2024কে যারা 26কে যারা টার্গেট করছো তাদেরকে বলবো 2024-এ পিওয়াইকিউ জিকেটা আগে কমপ্লিট করে নেবে, তারপর তোমরা 2025-এরটা পেয়ে যাবে, যেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের রেডি হচ্ছে। তো অবশ্যই সেটাও তোমরা পাবে, আগে এটা কমপ্লিট করে নাও। এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, রেলের এক্সামের জন্য, বিশেষ করে রেলের এবং এসএসসির। এছাড়া এনটিপিসি পিওয়াইকিউ এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে, অবশ্যই এটা দেখে নেবে। এবং বায়োলজি কিন্তু তোমাদের এটা মেনলি তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ। যদিও তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিও তোমরা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে সেটা। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং এআইআর একাডেমিটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস অলরেডি দেওয়া রয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে ফিরে আসি, যেটা রয়েছে আমাদের ভারতের আন্তর্জাতিক যেটা রয়েছে ফিল্মোৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কোনটি। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, যেটা তোমাদের ভালো করে দেখে নাও, গোল্ডেন পিকক। গোল্ডেন পিকক যেটা কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার, গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। পরবর্তী প্রশ্ন রয়েছে বিক্রমবর্ষীয় যেটা রয়েছে এর রচয়িতা কে রয়েছেন। তো এখানে কিন্তু বিক্রমবর্ষীয়র এর রচয়িতা কিন্তু মহাকবি কালিদাস। এখানে কিন্তু কালিদাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, মার্গী মিত্রম, রঘুবংশম, এখানে বিক্রমবর্ষীয়, এই সমস্ত কিন্তু তোমাদের এই মহাকবি কালিদাসের লেখা। এছাড়া বাণভট্টের কিন্তু হর্ষচরিত রয়েছে, ঠিক আছে। মৃচ্ছট্টিকম কিন্তু শূদ্রকের লেখা, ঠিক আছে। তো যদিও আমরা এখান থেকে দেখে নেব প্রাচীনতম যে সমস্ত আমাদের গ্রন্থগুলো এবং তাদের রচয়িতা, তাদের নামগুলো ছোট্ট করে দেখে নিই, যদিও তোমাদের এখান থেকে একটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। নাট্যশাস্ত্র কিন্তু ভরতময়ীর লেখা কিন্তু নাট্যশাস্ত্র। অষ্টাধ্যায়ী যেটা রয়েছে সেটা কিন্তু পাণিনির লেখা। এছাড়া আমাদের রয়েছে রত্নাবলী, প্রিয়দর্শিকা, যেগুলো কিন্তু হর্ষবর্ধনের লেখা। পরবর্তী আমরা দেখছি মহাভাষ্য, যেটা কিন্তু পতঞ্জলির লেখা রয়েছে মহাভাষ্য। পরবর্তী আছে আমাদের পঞ্চতন্ত্র, যেটা কিন্তু বিষ্ণু শর্মার লেখা রয়েছে। দায়ভাগ এর রচিত হচ্ছে জিমুদ্বাহন কিন্তু দায়ভাগ গ্রন্থের রচয়িতা, ঠিক আছে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। এছাড়া আমাদের কিন্তু বরাহমিহিরে রয়েছে পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, ঠিক আছে। আর কালিদাসের তো তোমাদের বলেই দিলাম, যেমন রয়েছে রঘুবংশম, মার্গী মিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়, এই সমস্ত। এছাড়া আমাদের কিন্তু আরেকটা দেখবো যেটা কিন্তু দশকুমার চরিতম, এটা কার লেখা, এটা কিন্তু দণ্ডির লেখা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, ফিলিপাইন্সের রাজধানী কোনটি, ক্যাপিটাল সিটি ফিলিপাইন্স, যেটা কিন্তু আমরা সকলে জানি ফিলিপিন্সের ম্যানিলা। পরবর্তী প্রশ্ন আছে, যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দিও, ঠিক আছে। এই রিলেটেড তোমাদের কিন্তু বারবার কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা এই সমস্ত কোশ্চেনগুলো। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, এটা কোন রাজ্যে ভারত সরকার যেটা কিন্তু জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এখানে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু এরা কিন্তু নিয়েছিলেন, মহারাষ্ট্র রাজ্য সরকার। আর অনেকগুলো আমাদের কিন্তু রয়েছে, যে সমস্ত আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেইগুলো তোমাদের কিন্তু একটু দেখে রাখতে হবে, এগুলো কিন্তু বারবার কিন্তু রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা ছোট্ট করে প্রথমে দেখে নেব তারাপোড়া অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু অবস্থান করছে কোথায়, তারাপোড়া পারমাণবিক বিদ্যুৎ আমাদের কেন্দ্র, যেটা অবস্থান করছে মহারাষ্ট্রে অবস্থান করছে এটা। এবং আমাদের রয়েছে কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা অবস্থান করছে কোথায়, গুজরাটে। এছাড়া আমরা দেখব কুদানুকুলম অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট অবস্থান করছে কোথায়, অবস্থান করছে তামিলনাড়ুতে। এরপর আমরা দেখব মাদ্রাজ অ্যাটমিক আমাদের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটা কিন্তু অবস্থান করছে এই তামিলনাড়ুতে। আর দুটো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আছে, আর একটাই গুরুত্বপূর্ণ আছে যেটা কিন্তু নারোরা কিন্তু জিজ্ঞাসা করা এক্সামে। তো নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থান করছে কোথায়, উত্তরপ্রদেশ, ঠিক আছে। আর রাজস্থান যেটা অবস্থান করছে ওটা রাজধানী অবস্থান করছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় কোন সময়, পৃথিবীর পরিক্রমণ যে বেগ রয়েছে সেটা বেশি হয়, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অনুসুর অবস্থান, যেটা কিন্তু আমরা 23 জানুয়ারি হিসাবে দেখি। যদিও তোমাদের 4 জানুয়ারিও কিন্তু তোমাদের অপশান থাকে, তো 23 অথবা 4 যে জানুয়ারি সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অনুসুর অবস্থান। এছাড়া আমাদের রয়েছে অপসুর অবস্থান। অনুসুর অবস্থানে তোমাদের কিন্তু সব থেকে ডিস্টেন্স অল্প হয়ে থাকে, 14,70,00,000 কাছাকাছি, এবং অপসুর অবস্থান কিন্তু তোমাদের এই সময়টা কিন্তু বেশি হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের প্রায় 15,20,00,000 কাছাকাছি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, এটা পশ্চিমবঙ্গে আমাদের যেটা রয়েছে এখানে কি সহ্যাদ্রি যে পর্বতমালা রয়েছে এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা। তো সর্বোচ্চ শৃঙ্গ থেকে তোমাদের কিন্তু অলরেডি তোমাদের একটা ক্লাস দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে। সহ্যাদ্রি যে আমাদের পর্বত রয়েছে এর উচ্চতম শৃঙ্গ আমাদের রাইট অ্যান্সার হবে আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালা যে সর্বোচ্চ শৃঙ্গ যেটা কিন্তু আমাদের রয়েছে সহ্যাদ্রি, যেটা হচ্ছে আনাইমুদি হচ্ছে আন্নামালাই, যেটা কিন্তু পাহাড়ে অবস্থান করছে এটা। এছাড়া আমাদের দোদাবেদার যেটা রয়েছে যেটা কিন্তু নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
পরবর্তী প্রশ্ন আছে এটা আমাদের রয়েছে মঙ্গোলয়েডস এবং ককেসয়েডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? তো এই দুটোর কিন্তু মিলন ক্ষেত্র অবস্থান করছে কোথায়? আসামে। আসামে কিন্তু অবস্থান করছে এই দুটোর মিলন ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন আছে আঞ্চলিক নৃত্য যেটাকে কিন্তু বলা হচ্ছে হিতক, এটা কোন রাজ্যে পরিবেশিত হয়? এটা কোন রাজ্যে পারফর্ম করা হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে কিন্তু আমাদের হিকত, ধাউ, তারপরে আমাদের রয়েছে ধামালি, ঠিক আছে, এই সমস্ত যে আমাদের ড্যান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো পরিবেশন করা হয়, যেটা কিন্তু আমাদের এই জম্মু অ্যান্ড কাশ্মীরে। এছাড়া আমরা যদি ছোট্ট করে একটু দেখে নিই আমাদের যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, আমাদের ফক ড্যান্স রয়েছে, এই সম্পর্কিত যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে এই রিলেটেড তোমাদের কিন্তু একটা ক্লাস দেওয়া রয়েছে, অবশ্যই সেটা দেখে নেবে। সম্প্রতি আমরা একটা ক্লাস দিয়েছি, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে রেল এবং এসএসসির এক্সামের জন্য, অবশ্যই তোমরা দেখে নেবে। তো আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে। প্রথমে আমরা দেখব কি আসাম রাজ্যে আমরা দেখি কি সাত্রিয়া, মণিপুর রাজ্যে আমরা দেখি কি মণিপুরি, ওড়িশি কোথায় দেখি ওড়িশাতে, কেরালাতে আমরা দেখি মোহিনীআট্টম, ঠিক আছে, মোহিনীআট্টম দেখি কেরালাতে, কথাকলি দেখি কেরালাতে, অন্ধ্রপ্রদেশে দেখি আমরা কুচিপুড়ি, ভারতনাট্যম দেখি আমরা তামিলনাড়ুতে, ঠিক আছে। তো এই ধরনের এছাড়া একটা রয়েছে যেটা হচ্ছে আমাদের নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশ, সেখানে আমরা দেখি কি কত্থক। তো এই সমস্ত যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়। আর এর সাথে সম্পর্কিত যে পার্সনগুলো রয়েছে সেটার ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবং এর সাথে আমরা দেখে নেব যে একটা সেমি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে যেটা হচ্ছে ছৌ। এই ছৌ কিন্তু তিন জায়গায় পারফর্ম করা হয়। একটা হচ্ছে আমাদের নিজেদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া যায় যেটা কিন্তু পুরুলিয়া ছৌ পালন করা হয়, এখানে কিন্তু এই ড্যান্সটা পারফর্ম করা হয়। এছাড়া ঝাড়খণ্ডে রয়েছে আমাদের সরাইকেলা ছৌটা, এবং আমাদের উড়িষ্যায় রয়েছে যেটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ। তো এই তিন ধরনের ছৌ কিন্তু পারফর্ম করা হয় যেটা কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স। এবং ফক ড্যান্স কিন্তু আমাদের বিভিন্ন রাজ্যে প্রচুর রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা যদি দেখি মানে অনেক ক্লাস হয়ে যাবে, অনেক বড়। যদি আমরা ছোট্ট করে একটু দেখে নিই, তোমাদের বলে রাখি, যেমন গুজরাটে কিন্তু আমাদের রয়েছে ডান্ডিয়া, গরবা, ঠিক আছে, ভাবাই, ঠিক আছে, এই সমস্ত রয়েছে। বিহারে আমরা যদি বলি কাজরি রয়েছে, কোথাকার এই বিহারে, জাতা যতীন রয়েছে বিহারে। আমরা যদি বলি হিমাচল প্রদেশে রয়েছে আমাদের ঝাড়ি, তারপরে ঝোড়া, নাটি, এগুলো সব হিমাচল প্রদেশের। কর্ণাটকে যদি বলি গুরুত্বপূর্ণ আছে যাক্সাগান, যেটা কিন্তু কর্ণাটকে, সুগি, লাম্বি, ঠিক আছে, এই সমস্ত হুত্তারি। এছাড়া আমাদের মহারাষ্ট্র যদি কথা বলি তামাশা, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, লাভানি, তামাশা, এই দুটোই কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এবার যদি আমরা বলি মেঘালয়তে কিন্তু নোকরেম যে আমাদের যে নৃত্যটা রয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। মিজোরামের যদি কথা বলি, মিজোরামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু হচ্ছে আমাদের চেরাও যে আমাদের নৃত্যটা রয়েছে এটা কিন্তু পরিবেশন করা হয় মিজোরামে। এছাড়া আমাদের চিরকান, ঠিক আছে, বাঁশ নৃত্য, এটাও কিন্তু এটা কোথায় হয়? এই মিজোরামেই হয়। এছাড়া আরেকটা রয়েছে মেঘালয়তে যেটা কিন্তু নোকরেম, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। যদি ভালো লাগে একটা লাইক করে দিও সকলে। চলো পরবর্তী কোশ্চেন আসি। শেয়ার কিন্তু সকলে একটু করে দিও প্লিজ, ঠিক আছে। তোমরা বিভিন্ন গ্রুপে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আমরা আমাদের মতো চেষ্টা করছি, তোমাদের যত বেশি তোমরা কমন পাবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, ঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? তো আমরা জানি যে অ্যানোফিলিস মশা বলতে এখানে বিশেষ করে যে স্ত্রী মশারা রয়েছে তারাই কিন্তু বিশেষ করে এই রোগ জীবাণু বহন করে থাকে। তো স্ত্রী অ্যানোফিলিস মশা, তো এখানে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে ম্যালেরিয়া যে আমাদের যে জীবাণুগুলো সেগুলোকে কিন্তু বাহন করে এই অ্যানোফিলিস। এবং কিউলেক্স মশা যেটা কিন্তু ফাইলেরিয়া ছড়ায়, এবং যে এডিস মশা রয়েছে তারা কিন্তু ডেঙ্গু জ্বরটা ছড়িয়ে থাকে, ঠিক আছে, তাদের জীবাণু কিন্তু এরা বহন করে। পরবর্তী প্রশ্ন আছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে এটা কত হবে? তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে, যেটা কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে এই রিলেটেড কোশ্চেন কিন্তু রেলের এক্সামে বারবার আসে। তো আমরা এখানে দেখে নেব যে সমস্ত আমাদের যে স্কেলগুলো রয়েছে না, এই ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং তোমাদের কেলভিন স্কেল, এই তিনটের কিন্তু সম্পর্ক তোমাদের একটা ক্লাসে আলাদা করে একটা চেষ্টা করবো ছোট্ট একটা ক্লাসে আলোচনা করে দেওয়ার। যদি এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? 300 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কিন্তু আমরা কেলভিন স্কেলে নিয়ে যাব। কেলভিন স্কেলে আমরা জানি কত, যেটা কিন্তু আমাদের রয়েছে 273 কেলভিন, কিন্তু এর সাথে আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা এটা কত পাবো? 273 প্লাস 300 ডিগ্রি সেলসিয়াস, এই সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে তাহলে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে কত? 573 কেলভিন, ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থা কোনটির সাথে টোডরমল যুক্ত ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আকবরের রাজসভার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কে? এই টোডরমল। তিনি কিন্তু আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। আর এই সময় কিন্তু আমাদের কি হয়েছিল? জাবদি যে আমাদের ব্যবস্থাটা তার সাথেই কিন্তু যুক্ত ছিলেন এই টোডরমল। এছাড়া আকবরের সময় ছিলেন কে? তানসেন ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। এ সম্পর্কে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। অ্যান্থ্রাসাইট হলো এক ধরনের কি? আমরা জানি সব থেকে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট, তারপর বিটুমিনাস, তারপর আমাদের হচ্ছে পিট রয়েছে,
তারপর লিগনাইট রয়েছে, তারপর হচ্ছে সব থেকে নিম্নমানের হচ্ছে পিট। তো এখানে কিন্তু অ্যানথ্রাসাইট আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ এর মধ্যে কার্বনের পরিমাণ রয়েছে 80%-এরও বেশি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের কয়লা, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে কয়লা। ঠিক আছে, তো এগুলো আমাদের কিন্তু দেখে রাখতে হবে। আর সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, কোন রাজ্যে উদন্তি যে আমাদের অভয়ারণ্যটা রয়েছে এটা অবস্থান করছে? তো এই যে অভয়ারণ্য রয়েছে, উদন্তি অভয়ারণ্য, এটা অবস্থান করছে ছত্তিশগড় রাজ্যে। কোন রাজ্যে? ছত্তিশগড়ে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন অভয়ারণ্য রিলেটেড তোমাদের একটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, ন্যাশনাল পার্কের ক্লাস দেওয়া রয়েছে, সবই তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তাও আমি একটু ছোট্ট করে বলে দিই যে আমাদের সিমলিপাল যে অভয়ারণ্যটা অবস্থান করছে এটা উড়িষ্যাতে অবস্থান করেছে। ভিতরকণিকা যে আমাদের অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থান করছে। ঠিক আছে, তোমাদের রণথম্বর যে ব্যাঘ্র অভয়ারণ্য রয়েছে সেটা রাজস্থানে অবস্থান করছে। মৃদুমালয় অভয়ারণ্য অবস্থান করছে তামিলনাড়ুতে। ঠিক আছে, এছাড়া আমাদের যেটা রয়েছে চন্দ্রভাবা অভয়ারণ্য সেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। দাচিগ্রাম যেটা কিন্তু আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে। ঠিক আছে, যেটা কিন্তু মানস রয়েছে, মানস বার্ড স্যাংচুয়ারি রয়েছে, মানস অভয়ারণ্য রয়েছে, এগুলো আসামে অবস্থান করছে। পেরিয়ার যেটা রয়েছে এটা কেরালাতে অবস্থান করছে, নাম শুনেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পাঁচমারি কোথায় অবস্থান করছে? পাঁচমারি অভয়ারণ্য যেটা কিন্তু আমাদের অবস্থান করছে মধ্যপ্রদেশে। তো এই সমস্ত কোশ্চেনগুলো বারবার আসে, অবশ্যই তোমরা একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ? তো কর্ণসুবর্ণ কার রাজধানী ছিল? আমরা জানি গৌড়া শশাঙ্কের, তার কিন্তু রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ঠিক আছে, তো এই সমস্ত রাজধানী রিলেটেডও তোমাদের একটা ক্লাস আই থিঙ্ক তোমাদের দেওয়া নেই এখনও পর্যন্ত, দেওয়া হবে। তবুও তোমরা এখানে একটু দেখে নাও কার রাজধানী কোথায় ছিল। আমরা প্রথমে দেখে নিচ্ছি শশাঙ্ক, যার রাজধানী কর্ণসুবর্ণতে ছিল। পরবর্তী আমরা দেখছি সম্রাট অশোক, তিনি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন একদম ছোট্ট বয়সে। ঠিক আছে, তারপরেও তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যাই হোক সেটা পরবর্তী ব্যাপার। তো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার রাজধানী ছিল পাটলিপুত্র। পরবর্তী আমরা দেখছি মারাঠা যে রাজা সেটা কিন্তু শিবাজি দেখছি, শিবাজি কিন্তু রায়গড় তার রাজধানী ছিল, ক্যাপিটাল। এবং পরবর্তী আমরা দেখছি পল্লবদের যে রাজধানী ছিল কাঞ্চিপুরম ছিল। পরবর্তী প্রশ্ন দেখছি এটা আকবরের কিন্তু ফতেপুর সিক্রিতে তিনি কিন্তু প্রাসাদ তৈরি করেছিলেন, তিনি কিন্তু বুলদ দরওয়াজা তৈরি করেছিলেন। এবং এখানে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয় আকবর থেকে। পরবর্তী প্রশ্ন আছে কি কনিষ্ক কিন্তু রাজধানী ছিল পুরুষপুর। ঠিক আছে, পরবর্তী আর কিছু আছে? আর কিছু নেই। আচ্ছা, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এগুলো বারবার জিজ্ঞাসা করা হয়। এবং তোমরা একটু দেখে রাখবে যে মোহাম্মদ বিন তুগলক, তিনি কিন্তু তাকে পাগলা রাজা বলা হয়, তার কিন্তু রাজধানী ছিল দিল্লিতে, তোমরা সকলেই জানো। অজাতশত্রু কোথায় ছিল? যেটা কিন্তু রাজগৃহে ছিল অজাতশত্রুর সময়, যদিও তার পরবর্তী সময় উদয়ন যখন ছিলেন তখন কিন্তু তিনি এই পুরুষপুরে, যেখানে কিন্তু তোমাদের রয়েছে কিটা মানে রাজগৃহে তো প্রথম ছিল, তারপর তোমরা দেখবে যে তার কিন্তু রাজধানীটা শিফট করেছিল সে, তাই না? পরবর্তী আমরা দেখছি কি চন্দ্রগুপ্ত মৌর্য, তার রাজধানী কিন্তু ছিল পাটলিপুত্র। উদয়নও কিন্তু পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিল। চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এন্নোর যে বন্দর রয়েছে এর অপর নাম কি? এন্নোর বন্দরের অপর নাম কি? এখানে আমাদের রাইট আনসার হবে কোনটা? কামরাজের যে বন্দর রয়েছে যেটা কিন্তু আমাদের রাইট আনসার হবে এন্নোর বন্দর। আর তোমাদের জন্য হোমওয়ার্কের একটা কোশ্চেন থাকছে, এই যে এন্নোর বন্দরটা রয়েছে এটা ভারতের কোন জায়গায় অবস্থান করছে, কোন রাজ্যে অবস্থান করছে? এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কে অবশ্যই জানাবে, এটা তোমাদের কোশ্চেন থাকছে। চলো পরবর্তী প্রশ্ন আর কি আছে, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কত সালে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসে, যেটা কিন্তু 1938 সালের হরিপুরা কংগ্রেসে, হরিপুরা অধিবেশন যেটা হয়েছিল 1938 সালে। এই সময় কিন্তু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে পরাজিত করে তিনি কিন্তু এখানে চান্স পেয়েছিলেন, প্রেসিডেন্টে নির্বাচিত হয়েছিলেন। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এবং এর পরবর্তী সালেই কিন্তু 1939 সালে ত্রিপুরী অধিবেশন হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আছে এটা, এবং তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লকও প্রতিষ্ঠা করেছিলেন এই সালে। পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টি ডিফেকশন আইন, যেটা কিন্তু আমাদের তপশিলে বর্ণিত রয়েছে, এটা কোন তপশিলে বর্ণিত রয়েছে? তো আমরা দেখে নেব কত নম্বর শিডিউলে এটা কিন্তু আমাদের রয়েছে, যেটা কিন্তু অ্যান্টি ডিফেকশন ল, যেটা কিন্তু আমাদের দলত্যাগ বিরোধী যে আইন রয়েছে, যেটা কিন্তু আমাদের 10ম তপশিলে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি, ন্যাশনাল পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই প্যাটেল কোথায় অবস্থান করছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস কোশ্চেন, এবং আমাদের যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা অলরেডি চলে এসেছে এবং আবারও কিন্তু তোমাদের এই কোশ্চেনটা আসতে চলেছে, কারণ আমাদের ন্যাশনাল পুলিশ একাডেমি যেটা কিন্তু অবস্থান করছে সর্দার বল্লভভাই প্যাটেল, এটা কোথায় অবস্থান করছে? হায়দ্রাবাদে অবস্থান করছে এটা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। চলো পরবর্তী প্রশ্ন আছে, এছাড়া আমাদের একটা রয়েছে যেটা কিন্তু লাবাসনা কোথায় অবস্থান করছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। পরের প্রশ্ন যেটা রয়েছে ভিটামিন কে, যেটা কিন্তু রক্ত তঞ্চনে এটা সাহায্য করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা সকলেই জানি। এটা কি বলেছে উপাদান, কারণ এটি সংশ্লেষ করে কি? তার কারণ হচ্ছে এটা কি সংশ্লেষ করে? অবশ্যই কিন্তু এটা
থ্রম্বোপ্লাস্টিন এটা কিন্তু আমাদের সংশ্লেষ করে থাকে, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজিন। ঠিক আছে, ওপরের সবকটি আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, আর এটা হচ্ছে তোমাদের কি ফাইলোকুইনন, আমাদের ভিটামিন কে যেটা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু রক্ত তঞ্চন, অর্থাৎ শরীরে কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গা থেকে রক্তকে দ্রুত জমাট বাঁধিয়ে দেয়, কারণ সেখান থেকে রক্ত নির্গত না হতে পারে। ঠিক আছে, এটাই মূল কাজ এটা। পরবর্তী প্রশ্ন আছে এটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা কিন্তু একটা মানবাধিকার যে গ্রুপ রয়েছে যেটা, এটা কিন্তু অবস্থান করছে কোন জায়গায়? এর হেডকোয়ার্টার লন্ডনে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। এখান থেকে গুরুত্বপূর্ণ যে আমরা যদি সদর দপ্তরের কথা বলি, যেমন আমাদের যে জাতিসংঘ, সম্মিলিত জাতিসংঘ আমাদের ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটি। আমরা যদি বলি সার্ক, যেটা কিন্তু আমাদের রয়েছে সার্ক, যারা অবস্থান করছে হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে। আমরা যদি বলি আন্তর্জাতিক আদালত, যারা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। এছাড়া আমরা যদি বলি আমাদের ইন্টারপোল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা হেডকোয়ার্টার অবস্থান করছে ফ্রান্সের লিওনে। এবং এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে আমাদের ভারতের সিবিআইয়ের সাথে। যদিও ভারতের হোম মিনিস্টার বর্তমান আমাদের রয়েছেন কে? অবশ্যই অমিত শাহ। তিনি কিন্তু লঞ্চ করেছেন ভারতপোল। ঠিক আছে, যেটা কিন্তু এই ইন্টারপোলের সাথে ডাইরেক্ট লিঙ্কের কাজ করবে থ্রু সিবিআই। ঠিক আছে, পরবর্তী যেটা আমরা যদি বলি, যেটা আইসিসি হেডকোয়ার্টার আমাদের অবস্থান করছে দুবাইতে। ঠিক আছে, কমনওয়েলথের হেডকোয়ার্টার লন্ডনে অবস্থান করছে। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের যে হেডকোয়ার্টার অবস্থান করছে, যেটা কিন্তু বেলজিয়ামে ব্রাসেলসে অবস্থান করছে। তো এই সমস্ত হেডকোয়ার্টার রিলেটেড তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো অলরেডি তোমাদের ক্লাস কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু অলরেডি আমাদের মনে হয় যেটা আই থিঙ্ক এআইআর একাডেমিতে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ক্লাসটা নাকি তোমাদের এই অল ইন্ডিয়া র্যাঙ্কাসই মনে হয় দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, এই চ্যানেলেই মনে হয় দেওয়া আছে, তোমাদের প্লে লিস্ট করা রয়েছে। পরের প্রশ্ন আছে, সমুদ্রের দিক নির্ধারণ করতে এটা বিশেষ এক ধরনের ঘড়ি, সেটা কোনটা? আমরা জানি যে সমুদ্রের দিক নির্ধারণ করতে যেটা কিন্তু ব্যবহার করা হয়, আমরা কিন্তু ক্রোনোমিটার ব্যবহার করি, ক্রোনোমিটার যন্ত্র। এবং সমুদ্রের গভীরতা পরিমাপ করতে আমরা ব্যবহার করি কি? এখানেই আছে অপশান ফ্যাথোমিটার। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন আছে কি, তার আগে আমরা দেখে নেবো এই সমস্ত যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তোমাদের যে সমস্ত পরিমাপক যন্ত্রগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন আছে। প্রথমে আমরা দেখছি কি অক্সিলেরোমিটার, যেটা কিন্তু অবশ্যই আমরা দেখব কম্পন পরিমাপকারী যে যন্ত্র রয়েছে সেটা হচ্ছে অক্সিলেরোমিটার। ব্যারোমিটার, যেটা কিন্তু বায়ুর চাপ, বায়ুর প্রেসার কিন্তু এটার মাধ্যমে আমরা পরিমাপ করি। এছাড়া বায়ুর কিন্তু আমাদের গ্যাসের চাপও রয়েছে একটা। ঠিক আছে, গ্যাসের চাপ মাপা হয় কিন্তু ম্যানোমিটার। ঠিক আছে, পরে আমরা দেখছি কি অল্টিমিটারের মাধ্যমে কিন্তু উচ্চতা পরিমাপে আমরা কিন্তু সাহায্য করে, উচ্চতা কিন্তু মাপা যায়। অডিওমিটারের মাধ্যমে কিন্তু শব্দের তীব্রতা, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখি ফ্রিকোয়েন্সি। এছাড়া আমাদের রয়েছে কি অ্যামিটারের মাধ্যমে কিন্তু আমাদের বৈদ্যুতিক যে প্রবাহ রয়েছে সেটা কিন্তু পরিমাপ করা হয় অ্যামিটারের মাধ্যমে। ভোল্টামিটারের মাধ্যমে কী মাপা হয়? ভোল্টামিটারের মাধ্যমে কিন্তু তড়িৎ বিভব প্রভেদ মাপা হয়। ঠিক আছে, দুই বিভবের বিভব প্রভেদ। এবং আমরা এখানে দেখছি কি অ্যানিমোমিটারের মাধ্যমে কিন্তু বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। ঠিক আছে, এছাড়া আর কি আছে? আর কিছু এখানে মনে হয় নেই। আচ্ছা, তোমরা আর কয়েকটা দেখতে পারো। এখানে কিন্তু ফ্যাথোমিটার, যেমনটা তোমাদের বললাম, ফ্যাথোমিটারের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয়। ঠিক আছে, হাইগ্রোমিটারের মাধ্যমে আমাদের বায়ুর যে আর্দ্রতা রয়েছে সেটা কিন্তু পরিমাপ করা হয়। এবং রক্তচাপ মাপা হয়, যেটা কিন্তু স্পিগমোম্যানোমিটার, তোমরা জানো ডাক্তাররা সেটা ব্যবহার করে থাকে। এবং পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে যেটা হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের ভারতের হায়েস্ট ল অফিসার তার নাম কি? আমরা বলেছিলাম অ্যাটর্নি জেনারেল, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? অবশ্যই সেটা তোমরা বলবে আর ভেঙ্কটরমণী কিন্তু বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন। এবং হাইয়েস্ট কিন্তু তিনি ল অফিসার, এবং তাকে কিন্তু একজন অ্যাসিস্ট করে থাকে, তার নাম হচ্ছে সলিসিটর জেনারেল। এই সলিসিটর জেনারেল বর্তমানে রয়েছে তুষার মেহতা। এবং তুষার মেহতা কিন্তু একটা সাংবিধানিক পোস্ট নয়, মানে সলিসিটর জেনারেল, কিন্তু এই অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পোস্ট। বর্তমানে তোমরা বলবে কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা 76, আর্টিকেল নাম্বার 76 থেকে আমরা পাই অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে। তাহলে অ্যাডভোকেট জেনারেলটাকে অ্যাডভোকেট জেনারেল নির্দেশ করে, সেটা হচ্ছে রাজ্যের ল অফিসার। কোনো রাজ্যের হাইয়েস্ট ল অফিসার, সেটাও কিন্তু একটা সাংবিধানিক পোস্ট, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অ্যাডভোকেট জেনারেল। অলরেডি তোমাদের কিন্তু পিএসসি কোশ্চেনে কিন্তু অলরেডি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। এবং কত নম্বর আর্টিকেল থেকে অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে আমরা জানতে পারি? 165, 165 নম্বর আর্টিকেল থেকে আমরা কিন্তু জানতে পারি অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে। তো চলো পরবর্তী ক্লাস দেখি, কোশ্চেন দেখি। স্বাধীনতা সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো স্বাধীনতা সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অবশ্যই জে.বি. কৃপলানি। ঠিক আছে, যেটি কিন্তু অবশ্যই স্বাধীনতার সময়কালে কিন্তু ভারতের সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, স্বাধীনতার প্রাক্কালেও যদি জিজ্ঞাসা করে না, সেটাও কিন্তু আমাদের এই একটাই রাইট অ্যান্সার হবে। 1947 সালের সময় বা তার আগেও কিন্তু তিনি, এই জে.বি. কৃপলানি, তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।
এবং এই ভারতের যে জাতীয় কংগ্রেস সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যালান অক্টোভিয়ান হিউম কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন 1885 সালে। বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এর প্রথম অধিবেশন হয়েছিল, ঠিক আছে। উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু এর প্রথম তোমাদের প্রেসিডেন্ট ছিলেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার আসে জিজ্ঞাসা করা হয়। এছাড়া এর আমরা যদি বলি প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, এই জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। এবং আমরা যদি বলি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে সরোজিনী নাইডু। উত্তরপ্রদেশ থেকে তিনি বিলং করেন, তাই না? তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। এবং এই জাতীয় কংগ্রেসের সময় তোমাদের যেটা জিজ্ঞাসা করা হয়, সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন, যেটা কিন্তু লর্ড ডাফরিন ছিলেন, ঠিক আছে। তো এটাও কিন্তু বারবার কিন্তু এক্সামে কিন্তু আসে। তো জাতীয় কংগ্রেস থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস অলরেডি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই তোমরা দেখে নেবে। এবং আগামীতেও কিন্তু তোমাদের একটা কমপ্লিট টপিক একটা কিন্তু থাকবে জাতীয় কংগ্রেস থেকে। তো আজকের ক্লাসের আমাদের শেষ কোশ্চেন, এবং এই যে কোশ্চেনটা রয়েছে, প্রশ্ন আছে ইউনিভার্স, যেটা হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স, এই সম্পর্কে পড়াশোনা অর্থাৎ ইউনিভার্স সম্পর্কিত স্টাডি অফ ইউনিভার্স কল্ড, কী বলা হয় এটাকে? যেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই কিন্তু এক্সামে অলরেডি চলে এসেছে কোশ্চেনটা। ইউনিভার্স সম্পর্কে তোমাদের কিন্তু অলরেডি ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, এবং আশা করি তোমাদের কিন্তু পরবর্তীতে একটা ডিটেল ক্লাস দেওয়া হবে ইউনিভার্স সম্পর্কে, ইউনিভার্স এবং সোলার সিস্টেম। তো অবশ্যই তোমরা এগুলো দেখে রাখবে। এবং আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করছি সেটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটা তোমরা সকলেই জানো। এবং এটা হচ্ছে আমাদের কী ধরনের? যেটা কিন্তু সৌরপিল, ঠিক আছে, স্পাইরিয়াল গ্যালাক্সি। তো অবশ্যই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করায়, আকাশগঙ্গা যেটাকে আমরা বলি। এছাড়া আমাদের নিয়ারেস্ট যে আমাদের গ্যালাক্সি রয়েছে সেটা কিন্তু আমাদের হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এই সম্পর্কিত তোমাদের একটা ডিটেল ক্লাস অবশ্যই আসবে পরবর্তীতে। যদি ভালো লাগে এখন তোমরা অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও সকল বন্ধুদের সাথে অবশ্যই, ঠিক আছে। এবং পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, একটু লেট হচ্ছে। আর তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের সামনে কিন্তু এনটিপিসি এক্সাম রয়েছে, যেটা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেট এক্সাম কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে আগামী জুন মাস থেকে। তোমাদের কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে রেলওয়ে বোর্ড, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। সুতরাং তোমাদের কিন্তু আমরা যেটা বলছি, এআইআর একাডেমি চ্যানেলটাই তোমরা সকলে চলে যাও। এই চ্যানেলে কিন্তু পরবর্তী 31টা শিফট কিন্তু আমাদের এখানে অলরেডি করানো হয়েছে কভার, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন 133টা শিফটের। এবং এই যে 32 নম্বর শিফট রয়েছে, এই 32 নম্বর শিফট থেকে টোটাল কমপ্লিট যে শিফটগুলো রয়েছে কমপ্লিটটা তোমাদের এআইআর একাডেমিতে কভার করানো হবে। এবং এনটিপিসির যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেশন বারবার হচ্ছে, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো এইখানে তোমরা পেয়ে যাবে। সুতরাং এই দুটোকে একটু তোমরা ম্যানেজ করে নিও। এআইআর একাডেমিতে আজকের পর থেকে এনটিপিসি পিওয়াইকিউ কোশ্চেন, যেটা 32 নম্বর শিফটের পর থেকে চলে আসবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, ঠিক আছে, রেসপন্স করবে, এবং যে সমস্ত হোমওয়ার্কের কোশ্চেনগুলো দিয়েছি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। এছাড়া আমাদের কাছে যে সমস্ত এই যে দুটো দেখছো, এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে, তার কারণ হচ্ছে এই যে পিডিএফগুলো রয়েছে, তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ওখানে চলে যাবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ আছে রেলের জন্য, এনটিপিসি এক্সামটা তোমাদের রয়েছে, এটাও তোমরা দেখে নিও। বায়োলজিটা গুরুত্বপূর্ণ আছে, যেহেতু তোমাদের সামনে গ্রুপ ডি এক্সামটা রয়েছে, এটার জন্য তোমাদের সায়েন্সের পোর্শনে কিন্তু গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যেটা প্রয়োজন আছে অবশ্যই সেটা তোমরা যোগাযোগ করে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।